বন্ধুরা, আজ আমরা এসেছি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী একটি পর্যটন কেন্দ্র, যার নাম আলতা দিঘি। আজ আপনাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাবো এখানকার দিঘি এবং জঙ্গল দেখে। আজ আপনাদের শোনাবো আলতা দিঘি কিভাবে খনন করা হয়েছিল, তার ইতিহাস, এবং সেখানে একটি চমকপ্রদ গল্প আছে যা শোনাবে আমাদের ধামইরহাট কলেজের একজন সিনিয়র শিক্ষক। সাথেই থাকুন বন্ধুরা। আমি চলে এসেছি আলতা দিঘি, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার একটি পর্যটন কেন্দ্র বা দর্শনীয় স্থান এই আলতা দিঘি। এই আলতা দিঘিতে তৈরি করা হয়েছে বিশাল বড় একটা টাওয়ার, যে টাওয়ারটিতে আমি এই মুহূর্তে উঠতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমি এই টাওয়ারটায় উঠতে যাচ্ছি। সামনে এই যে টাওয়ারের সিঁড়ি বেয়ে উঠে শুরু করলাম। অল্প একটু ওঠার পরেই আমার সামনে সেই বিশাল আলতা দিঘি, যে দিঘিটি দেখতে এখানে মানুষ আসে এবং আমিও এসেছি বহু দূর থেকে। সেই দিঘিটি আমার সামনেই দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখান থেকে কী চমৎকার। উপরে উঠলে হয়তো দিঘিটি আরও সুন্দর লাগবে, কিন্তু এখান থেকেই পুরো দিঘিটি দেখা যাচ্ছে। আমরা এই টাওয়ারের সর্বোচ্চ তলায় যাওয়ার চেষ্টা করব। টাওয়ারটি বেশ উঁচু, আমি কেবল দ্বিতীয় তলায় উঠেছি। এই পাশটায় পুরো জঙ্গল, বিশাল এলাকা জুড়ে একটি ফরেস্ট রয়েছে এখানে। দেখুন, অনেক দূর পর্যন্ত, যতদূর দৃষ্টি যায় শুধু জঙ্গল আর জঙ্গল। একটি চমৎকার জঙ্গল বা বন এখানে রয়েছে। আমরা দেখছি এই আলতা দিঘিতে খুব একটা পানি নেই, কিন্তু মাছ ধরা চলছে। দেখুন, এই যে লোকজন মাছ ধরছে দিঘির জলে, দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর পুরো দিঘিটি এখান থেকে দর্শনীয়, চোখের সামনে ভেসে উঠছে চমৎকারভাবে। জঙ্গলটি কিন্তু অসাধারণ। আমি অনেকটা উপরে উঠে এসেছি এবং আমার নিচে গাছগুলো এখন। আমার সামনে আরও অনেকটা পথ এখনও রয়ে গেছে, একদম মাথায় উঠতে হবে। ওই যে মাথাটি, আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। ভাইরা কোথা থেকে এসেছেন?
আমরা আছি মাগুরা থেকে। মাগুরা, ওরে বাবা, আজকেই না আগে? না, আজকে ফার্স্ট। বাহ, মানে সরাসরি মাগুরা থেকেই? না না, জয়পুরহাটে। আচ্ছা, ফাইন। বন্ধুরা, কেমন লাগলো সবার এই জায়গাটি? অসাধারণ সুন্দর একটি জায়গা, মনোরম একটি জায়গা, ছায়া ঘেরা একটি জায়গা, চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে এই বিশাল বড় দিঘি যার নাম আলতা দিঘি। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে যে টাওয়ারটি তৈরি করা হয়েছে, এটি টাওয়ারের সর্বোচ্চ চূড়ায়, এরপরে আর যাওয়ার উপায় নেই, কিন্তু এটি মাটি থেকে অনেক উঁচুতে। আমার কাছে মনে হয়েছে প্রায় 5-6 তলা বিল্ডিংয়ের সমান তো হবেই, বেশি হতে পারে। আর সবথেকে বড় কথা, এই দিঘিটির চারপাশে রয়েছে ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে দিয়ে হাঁটাহাঁটি করলেও আপনার অনেকটা সময় কেটে যাবে। খুব সুন্দর একটি দিন এখানে কাটা সম্ভব। রাজশাহী, নাটোর, নওগাঁ যে কোনো এলাকা থেকে এখানে সহজেই চলে আসা যায়। আর নওগাঁ থেকে ধামইরহাট পর্যন্ত রাস্তাটি অনেক সুন্দর এখন। এই রাস্তাটি ধরেই ধামইরহাট পর্যন্ত বাসে, সিএনজিতে, অটো রিকশায় চলে আসা সম্ভব, এবং এখান থেকে একটি ছোট্ট রিকশা ভাড়া করেই আপনি চলে আসতে পারবেন এই আলতা দিঘির এই স্পটটিতে। আমি রাজশাহী থেকে সকাল 7:30 বা 8:45 দিকে বাসে উঠেছি রেলগেট থেকে। নহটা মোড়ে এসে নেমেছি নওগাঁর। সেখান থেকে আরেকটি বাস ধরে ধামইরহাট, এবং সেখান থেকে খুব সহজেই অল্প টাকা খরচ করেই আলতা দিঘিতে চলে এসেছি। অত্যন্ত সুন্দর মনোরম এই জায়গাটিতে এসে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে চারপাশের সৌন্দর্য দেখে। পাশেই রয়েছে ভারত সীমান্ত, এখান থেকেই দেখা যাচ্ছে তারকাটার বেড়া, এবং এছাড়াও এখানে চারপাশে রয়েছে প্রচুর জঙ্গল। আপনারা এতক্ষণ ধরে যে জঙ্গলগুলো দেখলেন, সেই জঙ্গলগুলো আপনি সারাক্ষণ এর দিকে তাকিয়ে থাকলেও আপনার চোখের ক্লান্তি আসবে না। এত চমৎকার, আদিগন্ত বিস্তৃত এবং প্রাকৃতিক বনভূমি। খুবই সুন্দর। এখানে বেতের জঙ্গল রয়েছে, প্রচুর বেতের ঝাড় রয়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটি গ্রুপ ট্যুর, ব্যক্তিগত ট্যুর, পারিবারিক ট্যুর অথবা স্টুডেন্টদের নিয়ে ট্যুর এখানে হতে পারে আদর্শ। চমৎকার একটি জায়গা। একদিনের জন্য এসে সুন্দর একটি সময় কাটিয়ে এখান থেকে ফিরে যাওয়া যায় বন্ধুরা। দেখুন আমাদের সামনে এই যে দিঘিটি দেখা যাচ্ছে, পুরো দিঘিটি আমাদের সামনে আমাদের ক্যামেরার ফ্রেমে চলে এসছে, এবং দিঘিতে এই মুহূর্তে মাছ ধরা চলছে বলে জেলেরা ভিতরে জাল ফেলে সেই জাল টানাটানি করছে, আমরা দেখতে পাচ্ছি। এবং দিঘির বাম পাশে বিস্তৃত অনেকটা এলাকা জুড়েই সেই জঙ্গলটি রয়েছে। আর এই দিঘির ডান পাশে আরও একটি এলাকা আমরা একটু আগেই দেখেছি, সেখানে সম্ভবত গেস্ট হাউস বানানো হয়েছে। আমরা বললাম সেটি কনফার্ম না, বাট এটি মনে হচ্ছে আর কি। এর চারপাশের যে এনভায়রনমেন্ট সেটি সবুজ আর সবুজ, এবং মানে আদিম জঙ্গল বলতে যা বোঝায়, যেটি মানুষ সব থেকে বেশি পছন্দ করে, সেই চমৎকার আদিম জঙ্গল এখানে রয়েছে। জঙ্গলের ভিতরে যাওয়া যায় কিনা জানি না, আমি কোনো রাস্তা দেখিনি, তবে ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অবশ্যই রয়েছে বলে আমার ধারণা। অনেক দূর বিস্তৃত এই জঙ্গল এর চারপাশে রয়েছে। তোমাদের বাড়ি আশপাশেই? না, আমাদের বাসা এখানে না। কত দূরে? কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট থেকে এসছি। আমি রাজশাহী থেকে এসেছি। লজ্জা করার কোনো কারণ নেই, আমি একজন শিক্ষক। শোনো শোনো শোনো, তোমরা কিসে পড়ো তুমি? ক্লাস 9। 9-এ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে শুধু এসে কেমন লাগছে এটা বলো? এই টাওয়ারে উঠতে পেরে, আশপাশটা দেখে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে। কি কারণে সুন্দর লাগছে শুধু সেটা বলো। আসার ইচ্ছা ছিল, আবার অনেকদিন পর এই জায়গায় আসছি। এমনি থেকে এই জায়গাগুলো দেখে অনেক ভালো লাগতেছে। মানে কোন কোন উপকরণ ভালো লাগছে? দিঘি আছে, জঙ্গল আছে, টাওয়ার আছে, কোনটা তোমার বেশি ভালো লাগছে এখানে? এখনো তো সব ভালো মতো ওকে ঘোরা ওকে, হয়নি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এসো তুমি, হ্যাঁ, ভালো থেকো। ওকে বন্ধুরা, আপনারা দেখছেন আমি এই টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অত্যন্ত দুঃখজনক যে জিনিসটি, সেটি না বললেই না। সমস্ত টাওয়ার জুড়ে এরকম অসংখ্য লেখালেখি, একটা ইঞ্চি জায়গাও ফাঁকা নেই যেখানে লেখালেখি নেই।
এবং এটি আমাদের একটা ম্যাল কালচার, বাজে কালচার আমাদের দেশের মানুষের। আমি নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত এই যত এলাকা ঘুরলাম, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত অনেকটা এলাকা, এই পুরোটা জুড়েই এরকম অলংকারিক, এরকম লেখা, ফোন নাম্বার এবং তাদের বিভিন্ন রকম উল্টাপাল্টা স্লোগান বা যাই হোক। এটা অত্যন্ত বিরক্তিকর, অত্যন্ত এটা মানে কি বলা যাবে, এটাকে ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। তবে অত্যন্ত খারাপ লাগার একটা উপকরণ এই কারণে যে ফ্যামিলি শুদ্ধ কোনো মানুষ যদি আসে, বাবা মার সঙ্গে যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তান এই ধরনের লেখা দেখে একটু বিব্রত বোধ করবে বাবা মার কাছে, বাবা মাও সন্তানদের জন্য বিব্রত বোধ করবে। আমি আমার সমস্ত এই ভিডিও যারা দেখবে অথবা এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো যাদের কাছে পৌঁছবে, তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই সুন্দর জায়গাগুলোয় অযথায় এই আজে বাজে লেখালেখি দিয়ে ভরে তুলবেন না। একে সুন্দর থাকতে দিন, সাদা থাকতে দিন, অথবা এর যে রং সেই রঙে থাকতে দিন। আপনারা আপনাদের নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অমুক তমুক আজে বাজে জিনিস লিখে এই জায়গাটিকে নোংরা করবেন না। এবং যারা আজে বাজে কথা লিখে রাখছেন তাদেরকে ধিক্কার জানায়। এ ধরনের কথা লিখে রাখলে মানুষ বিব্রত বোধ করে এখানে বেড়াতে আসতে। এই সুন্দর জায়গাটি সরকার করে দিয়েছে আপনাদের জন্য, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আমি মনে করি এই জায়গাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার, এবং এটিকে সুন্দর রাখলেই মানুষ এসে এখানে শান্তি পাবে, স্বস্তি পাবে। ভালো থাকবেন সবাই। নওগাঁর ধামইরহাটের আলতাদিঘি থেকে শফিক্স রোমিংয়ের পক্ষে শফিকুল আলম। আলতাদিঘি সম্পর্কে এখন এই ধামইরহাট কলেজের একজন শিক্ষক, সিনিয়র শিক্ষক আমাদেরকে দু একটি কথা বলবেন। আমরা আলতাদিঘি সম্পর্কে তার কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের সহপাঠী, অন্যতম বন্ধু লিটন, ও আসছে আলতাদিঘিতে, আমাদের ঐতিহাসিক আলতাদিঘি ধামইরহাটের পাশেই। এটার একটা ইতিহাস আছে, সেটা হলো যে সে সময়ে অনেক আগে সুপেয় পানির অভাব ছিল। তো ওই এলাকার যে রাজা ছিলেন, তো রানী আর রাজা আর কি একসঙ্গে হাঁটতে বের হয়েছে। এর আগে আর কি প্রজারা রানীর কাছে বলেছিল যে সুপেয় পানির জন্য পানির একটু ব্যবস্থা করে দিতে। রানীর সেটা মাথায় ছিল। তারপর রাজা আর রানী একসঙ্গে হাঁটতেছিলেন। তো রাজা বলছে যে রানী, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। তো রানী বলছিল যে আমি তোমার কাছে একটা দিঘি চাই, আমি হেঁটে যাব, যত দূর যাব সেই সীমানাটা, শেষ সীমানা পর্যন্ত একটা আমাকে খনন করে দিঘি বানাই দিতে হবে। তো রাজা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে রানী হাঁটতে শুরু করলেন এবং পিছনে কিছু দাসী থাকলেন তার সঙ্গে। তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে, এত দূর চলে গেছে যে অনেক দূর, অনেক বড় হয়ে যাচ্ছে। তখন কৌশলে রাজা, হয়তো তিনারও সীমাবদ্ধতা ছিল, অনেক দূর চলে গেছে, রানীকে ভালোবাসতেন, তারপরেও দাসীদেরকে বলছে যে ওনার পায়ে আলতা দিতে, তাহলে উনি হয়তো থেমে যাবে এবং সেখানে একটা পিলার দেওয়া হবে আর কি, সেই পর্যন্ত দিঘি হবে। তো কথা মতো অনেক দূর যখন চলে গেছে, রানী তো ক্লান্তি হয় না, তারপরে দাসীরা পায়ে আলতা দিলে তখন বলছে রানী মা, আপনার পায়ে তো রক্ত বের হয়েছে। তখন রানী থেমে গেছে আর ওইখানে একটা পিল দেওয়া হয়েছে। তো ওইখান থেকেই ওই দিঘিটার নাম আলতা দিঘি, জনকার্যে ব্যবহৃত হয় এখনও। ধন্যবাদ। বাহ, চমৎকার। খুব সুন্দরভাবে আমরা আলতাদিঘির কাহিনীটা শুনছিলাম। মানে আলতা রক্ত মনে করে রানী থেমে গেল আর সেখান থেকেই দিঘি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা বনও আছে, শালবন। চমৎকার। হ্যাঁ, জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই ছিল আলতাদিঘি ভ্রমণের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সাথেই থাকবেন।